আসসালামু আলাইকুম। সম্মানিত ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা সাদিক একাডেমিতে অবস্থান করছি। সাদিক একাডেমির পক্ষ থেকে আজকের এই লাইভ অনুষ্ঠিত হচ্ছে। সাদিক একাডেমির যে নিয়মিত আয়োজন, সাদিক স্যারের পেজ থেকে যেই প্রশ্ন সলভিং ক্লাস, সেই ক্লাসের সাথে সাথে আজকে আমাদের সাদিক একাডেমির কর্ণধার সম্মানিত সাদিক স্যার উপস্থিত রয়েছেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সাধারণ জ্ঞানের শিক্ষক জনাব তরিকুল ইসলাম স্যার, এবং আমি আপনাদের সাথে আছি বাংলা শিক্ষক মোহাম্মদ আব্দুস সেলিম। তো সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই লাইভে দিক নির্দেশনামূলক এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র সাদিক একাডেমির সম্মানিত কর্ণধার জনাব সাদিক স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় শ্রদ্ধেয় সেলিম স্যারকে অনেক ধন্যবাদ। স্যার বাংলায় সুপারিশপ্রাপ্ত শিক্ষক, ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছেন, এবং আমার পাশে আছেন শ্রদ্ধেয় তরিকুল ইসলাম স্যার, যিনি সহকারী শিক্ষক প্রাইমারিতে কর্মরত আছেন, সুপারিশপ্রাপ্ত, এবং আমি আছি সাদিক, আমি কলেজে সুপারিশপ্রাপ্ত। তো আমাদের মূলত বাংলা টিচার সেলিম স্যার এবং আমাদের শ্রদ্ধা তরিকুল স্যার জিকে ক্লাসটা নেয়, যেহেতু আমাদের বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, জিকেও গুরুত্বপূর্ণ, কিন্তু জিকে ক্লাস অল্পতে হয়ে যায়, তাই আমরা আগে বাংলা, ইংরেজি, গণিত ও যে সাধারণ জ্ঞান বাদে এগিয়ে নিচ্ছি। সাধারণ জ্ঞানের ক্লাস অবশ্যই স্যার নেবেন। এখন আমরা স্যারের কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনবো। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। ভালোবাসা নেবেন সম্মানের এবং ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন আপনাদের সঙ্গে ছিলাম, বাট কিছু সময় মিসিং হয়েছে, অল্প কিছু সময় হয়েছে আপনাদের সাথে নাই আমি, কিন্তু সাদিক একাডেমির সাথেই আছি এবং নিয়মিত গবেষণা সেল, যে কোন ধরনের প্রশ্ন প্রণয়ন বা কোন ধরনের লেখালেখি করলে বইতে কোন বিষয়গুলো ইনক্লুড করলে পরীক্ষাতে সর্বাধিক কমন পাওয়া যাবে, এই বিষয়গুলোর রিসার্চের সাথে আমি জড়িত আছি। আর আপনারা সবাই একটা বিষয় ভালোভাবেই জানেন যে আসলে সব শিক্ষার্থীদের কাছেই বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটা বিষয় একটু কঠিন হিসাবে ধরা পড়ে। এই কারণেই আমি অনুরোধ করছিলাম স্যারদেরকে যে স্যার আপনারা বাংলা, গণিত এবং ইংরেজির ক্লাসগুলো রেগুলার চালিয়ে যান, তাতে স্টুডেন্টদের অনেক লাভবান হবে। জিকে ক্লাস নিয়ে আসলে খুব বেশি সমস্যা হয় না, এটা কিছুদিন লেখাপড়া করলেই সলভ হয়ে যাবে, এবং এইখানে ভালো একটা মার্কস ক্যারি করা খুবই ইজি একটা কাজ। তো অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, বর্তমানে সাদিক একাডেমির সঙ্গেই আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এবং বিশ্লেষণধর্মী ক্লাস নিয়ে, সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আপনার উপস্থাপনায় থাকবো আমি। আশা করি সবাই ভালো থাকবেন এবং নিয়মিত লেখাপড়ার সঙ্গে থাকেন। এখন আপনারা শ্রদ্ধেয় সেলিম স্যারের ক্লাসটা উপভোগ করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্মানিত তরিকুল স্যারকে। আমি শেষ পর্যায়ে একটু আমাদের সম্মানিত সাদিক স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই। আজকে আমি মূলত ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়ের যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন থেকে বাংলা বিষয়ের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি প্রথমে আরও একটু কিছু দিক নির্দেশনা বা কিছু আপনাদের উদ্দেশ্যে বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত সাদিক স্যারকে। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সাদিক একাডেমির সম্মানিত এবং খুবই জনপ্রিয় গণিত শিক্ষক জনাব আনোয়ার স্যারকে। আমরা অবশ্যই সাদিক স্যারের কাছ থেকে কিছু শুনবো, এবং স্যারের কাছ থেকে আমরা শোনার পরে আমরা আনোয়ার স্যারের কাছ থেকে খুবই মূল্যবান কিছু কথা শুনবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মূলত মূল্যবান কথা বলতে গেলে চাকরি রিলেটেডই বলতে হবে, কারণ এই পেজটা চাকরি রিলেটেড। বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, যেমন আমাদের সেলিম স্যার বাংলার ক্লাস দেন, আমাদের শ্রদ্ধেয় তরিকুল স্যার জিকের ক্লাস দেন, শ্রদ্ধেয় আনোয়ার স্যার জিকের ক্লাস দেন, এবং মূলত সেলিম স্যার কিন্তু আপনাদের অনেকগুলো ক্লাস নিয়েছে। আমার শ্রদ্ধেয় সেলিম স্যারকে অনেক ভালো লাগে। এবং চাকরির একটি বেসিক ব্যাপার হচ্ছে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সেটা প্রিলি, রিটেন, ভাইবা, তারপরেই তো চাকরি। এখন ঘটনা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন সলভ করলে প্রচুর কমন পাওয়া যায়। এই যে এই বইটি আমি লিখতে গিয়ে যে কম গবেষণা করেছি, প্রচুর গবেষণা করেছি এই বইটি লিখতে গিয়ে, তো দেখেছি যে শুধুমাত্র বিগত সালের প্রশ্ন থেকেই প্রচুর রিপিট হয়, প্রাইমারি, বিসিএস, নিবন্ধন। তো এই প্রশ্নগুলো কোন পদ্ধতিতে পড়লে
মনে থাকবে, আমাদের কোর্সে কিন্তু সেই আয়োজনগুলো থাকে যে একবার আপনি পড়বেন, একবার ক্লাস করবেন, আর ভুল হবে না। তো আমাদের শ্রদ্ধেয় যে আনোয়ার স্যার আছেন, আমরা শ্রদ্ধেয় সেলিম স্যারের কথা শুনলাম, শ্রদ্ধেয় তরিকুল স্যারের কথা শুনলাম, আমাদের চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রাণ প্রভাষক শ্রদ্ধেয় আনোয়ার স্যার আছেন, গণিতের সুপারিশপ্রাপ্ত, যার 5টি সনদ, স্যারের 5টি সনদ, এবং গণিতের মাস্টার মাইন্ড। হ্যাঁ, গণিতের এক্সপার্ট মাস্টার মাইন্ড। স্যারের মুখ থেকে এখন কিছু শুনবো। আপনারা আমাদের কোর্সে থাকবেন, ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ, একবারে চাকরি পাওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমি বরাবরই আপনাদের বলে আছি, যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চান তারা সঠিক গাইডলাইনে আছেন। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম এখানে আছে। এখানে পুরো টিম এবং মোস্ট কোয়ালিটি সম্পন্ন টিচার দিয়ে আমাদের ক্লাস নেওয়া হয়। কারণ এখানে আমাদের যে শিক্ষক স্টাফ আছে, আমাদের যে টিম আছে, এই টিমগুলো সম্পূর্ণ মানে এই এনটিআরসি এর উপর গবেষণাপ্রাপ্ত। মানে এনটিআরসি যেহেতু আমরা 3য় গণবিজ্ঞপ্তি থেকে নিয়োগ পেয়েছিলাম। আমি প্রথমে হাই স্কুলে জয়েন করি 3য় গণবিজ্ঞপ্তিতে। আমাদের শ্রদ্ধেয় ভজন সাদিক স্যার, উনিও 3য় গণবিজ্ঞপ্তিতে যোগদান করেছিলেন। সার্বিকভাবে তারপর থেকে 4র্থ, 5ম এবং 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি এবার আসবে। এবং আমাদের তরিকুল স্যার আছেন, দীর্ঘদিন যাবৎ জিকের ওপর বিভিন্ন অ্যাডমিশন কোচিং সহ সাদিক স্যারের প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ ক্লাস নিচ্ছেন। এবং আমাদের সেলিম স্যার, উনিও অভিজ্ঞ, বাংলার ওপর ভালো ক্লাস নিচ্ছেন। আমি মনে করি আপনারা সঠিক গাইডলাইনে আছেন। এবং আমাদের সাদিক স্যারের যে পেজ আছে এবং এখানে যে আমাদের পেইড ব্যাচ আছে, বা আপনারা যারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখছেন, যারা পেইড ব্যাচ এখনও ভর্তি হননি, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হওয়ার সঠিক গাইডলাইনটাই হচ্ছে এটা। আমি আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। যারা এখনও ভর্তি হননি তারা ভর্তি হবেন। যেহেতু আমি ম্যাথমেটিক্সের টিচার, আমি দুটো কথা বলতে চাই আমার ম্যাথমেটিক্স রিলেটেড বিষয়ে। আমি বারবারই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতেছিলাম। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে বিগত বছরের প্রশ্ন সমাধান করলে এখানে আপনারা বারবার একই প্রশ্ন বারবার পাচ্ছেন। এটা কিন্তু করার উদ্দেশ্য একটাই, যে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আপনারা হয়তো বাসায় যখন পড়াশোনা করেন তখন হয়তো মার্ক করতে পারেন না যে একটা প্রশ্ন কতবার আসছে। আর যখন আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন, 85% প্রশ্ন অনায়াসে আপনি কমন পাবেন। এবং আমরা যখন সলভ করতেছি তখন সেই সাথে বেসিক এবং তার অ্যাডভান্স লেভেল দুটাই আমরা দেখাচ্ছি। এই জন্য এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের ধারাবাহিকভাবে বাংলা, ইংলিশ, গণিত এবং জিকে বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ ক্লাস চলমান রেখেছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং গণিতের সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা শুধু প্র্যাকটিস করবেন। কারণ গণিত যদি প্র্যাকটিস বেশি বেশি করেন তাহলেই আপনি শিখতে পারবেন। কারণ গণিত আসলে দেখার জিনিস না, চোখে দেখে মুখস্থ করার জিনিস না, এটা আসলে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি বারবার বলবো, আপনারা গণিতে ভালো করতে চাইলে অবশ্যই আপনাদের খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। খাতা কলমে না করলে আপনি গণিত ভালো করতে পারবেন না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এনটিআরসি রিলেটেড যে আপনারা যারা আছেন, যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চান, আমি প্রথমেই বলেছি তাদেরকে, আপনাদের সবাইকে আবারও বলবো যে এখন থেকে লিখিত প্রিপারেশন নিতে হবে। কারণ প্রিলি পাস করার পর যে 3 মাস সময় থাকে, সেই 3 মাস সময়ে আসলে সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আর যে সাবজেক্টই হোক না কেন, ওই 3 মাস সময় আসলে সম্পূর্ণ একটা প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। এই জন্য আপনাদের এখন থেকেই মানে পুরো লিখিতর জন্য প্রিপারেশন নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমার এতটুকু বলা ছিল আপনাদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ স্যার। এখন আমাদের যে ধারাবাহিক আয়োজন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ক্লাস, আমাদের শ্রদ্ধেয় স্যার ক্লাসটাই নেবেন। ধন্যবাদ। সম্মানিত লাইভে যারা যুক্ত আছেন, হবু শিক্ষকবৃন্দ, আসলে বুকে লালিত স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্য যে দিক নির্দেশনাগুলো আপনারা পেয়েছেন, অবশ্যই সেই অনুযায়ী পরিশ্রম করে যাবেন, সফলতা আসতে বাধ্য। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো যে সম্মানিত মহোদয়গণ, আমার সম্মানিত স্যারগণ যারা এখানে আছেন, সকলের উদ্দেশ্যে আমার একটি অভিজ্ঞতা, এই মানুষগুলো এতটা ডেডিকেটেড, এটা আমি ওনাদের সাথে না মিশলে হয়তো বুঝতে পারতাম না। তো আপনারা যতটুকু স্বপ্ন দেখেন তার থেকে আপনাদেরকে নিয়ে আমরা আরও অনেক বেশি স্বপ্ন দেখি। তো সবার জন্য শুভকামনা, আপনাদের জন্য ভালোবাসা। এবং আমার সম্মানিত স্যারগণ যারা রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন, শ্রদ্ধেয় মহোদয়গণ, সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাদিক স্যারের পেজ থেকে
যে ফ্রি ক্লাসের আয়োজন করেছি সেই ধারাবাহিকতায় বলা যায় আজকের বাংলা বিষয়ের কিছু প্রশ্ন সমাধান আপনাদের সামনে নিয়ে আসব। তো সবাই অবশ্যই লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আপনি উপকৃত হলে অবশ্যই আরও অনেকেই আপনার সাথে সাথে আরও অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা সবাই কেমন আছেন, সুস্থ আছেন আশা করি, এবং আপনাদের পড়াশোনা ভালোভাবেই চলছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ধারাবাহিক যে আয়োজন বিগত সালের প্রশ্ন সমাধান, সেই আয়োজনে চলে যাব। তো আজকে ক্লাসে আমি বাংলা বিষয়ের 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন, আমরা একটু প্রথম প্রশ্নটা দেখব। এখানে আমি 10টা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্য, গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। যে 10টি প্রশ্ন আপনাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ মূলক সমাধান দিলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, এবং এই প্রশ্নগুলো আপনারা অনেকেই পারেন। তারপরেও আমাদের প্রশ্ন বিশ্লেষণের প্রয়োজনীয়তা কেন সেটা আপনারা খুব মোটামুটি অবগত রয়েছেন, অবগত আছেন। তো দেখুন, আমরা প্রথম যে প্রশ্নটা দেখব। প্রশ্নটা হলো কি, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এই প্রশ্নটা আপনারা অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন, উত্তর করার চেষ্টা করবেন। দেখি আপনারা এই প্রশ্নটা কে পারেন। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এটি 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এই প্রশ্নটি এসেছিল। তাইন ব্যাপারী সালাম জানিয়েছেন, নিবন্ধন কোর্স চালু হচ্ছে কবে থেকে? আমাদের 19তম শিক্ষক নিবন্ধন যে পেইড কোর্স রয়েছে, প্রিলিমিনারির যে পেইড কোর্স, সে পেইড কোর্স চলমান রয়েছে। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার জন্য বিস্তারিত জানতে অবশ্যই সাদিক স্যারের পেজে যে নাম্বার দেওয়া আছে সাদিক একাডেমিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাইন বলছেন যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখছি যে 1 নম্বর প্রশ্ন মাওলানা নূর মোহাম্মদ পাবনা থেকে, বা তাইন ব্যাপারী শহীদুজ্জামান শহীদ ভাই বলছেন যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? আচ্ছা, অনেকেই উত্তর দেখতে পাচ্ছি। চ উত্তর করেছেন, ক নম্বর উত্তর করেছেন। আচ্ছা, আমি আরও উত্তর দেখতে চাই। ইব্রাহিম খলিল ভাই বলছেন এ। তারপরে আপনারা অবশ্যই দয়া করে লাইভটি শেয়ার করবেন। লাইভটি শেয়ার করলে আপনাদের সাথে সাথে আরও অনেকেই লাইভটি দেখতে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা উত্তর করেছেন উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? সেটা হচ্ছে যে চ। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ। আচ্ছা, সঠিক উত্তর এটি। আচ্ছা, মূলত আমাদের যে বিষয়টি হয়, আমরা ক থেকে ম পর্যন্ত আমাদের 25টি বর্ণ রয়েছে, যে 25টি বর্ণকে আমরা বলে থাকি স্পর্শ ধ্বনি, তাই না? তো এখানে যেমন এই 25টি বর্ণকে আমরা মূলত প্রধানত 2টি ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হলো অঘোষ, আর একটা হলো ঘোষ, আর একটা কি ঘোষ, তাই না? আচ্ছা, ঘোষ বলতে কি বোঝায় আর অঘোষ বলতে কি বোঝায়? যখন আমরা কোনো বর্ণ বা ধ্বনি উচ্চারণ করি তখন কণ্ঠ অনেক সময় কেঁপে ওঠে, যেটাকে বলা হয় অনুরণ বা অনুরণিত হওয়া। তো অনুরণিত হওয়া বা কেঁপে ওঠা যদি বেশি হয় তাহলে সেটা হয় ঘোষ, আর যদি কম হয় তাহলে সেটা হয় অঘোষ। আচ্ছা, যেমন এই ঘোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়, অঘোষকে 2 ভাগে ভাগ করা, এটা আপনারা সবাই জানেন, এটা সবাই জানেন। এই অঘোষের আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে অল্পপ্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ, তাই না? এই ঘোষেরও আবার 2টা আছে, 2টা ভাগ রয়েছে, সেটা হচ্ছে অল্পপ্রাণ আর একটা কি, আর একটা হলো মহাপ্রাণ। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এখানে যেমন দেখুন আমি বলেছি ক, চ, ট, ত, প, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে বলছে ক, খ, গ, ঘ,
চ, ছ, বর্গীয় জ, ঝ, তারপরে হচ্ছে ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, তাই না? আচ্ছা, এই যে প্রত্যেকটার সাথে আবার কিন্তু একটা করে বর্ণ রয়েছে। এটা যেমন উ, এখানে কি আছে ইয়, এখানে আছে মূর্ধন্য, এখানে আছে দন্তন্য, এখানে আছে ম, তাই না? এখন দেখুন এই বর্ণটাকে আমরা বলি, আচ্ছা এটা আমি কেন আলোচনা করছি, আমাদের পরবর্তী প্রশ্নে এটা কাজে লাগবে। হ্যাঁ, এটাকে আমরা বলি কণ্ঠধ্বনি, এটাকে বলি আমরা তালব্য, এটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলি তালব্য, এটাকে আমরা বলি মূর্ধন্য, এটা কি বলে আমরা মূর্ধন্য, এটাকে বলি হচ্ছে দন্ত, এটাকে বলি তথদ, এটাকে বলি ওষ্ঠ, এটাকে কি বলি ওষ্ঠ, তাই না? এখন এই 5 ভাগে ধ্বনিগুলোকে ভাগ করা হয়। প্রত্যেকটা ধ্বনির 2টা ভাগ আছে। একটা হলো দেখুন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এইগুলো হচ্ছে অঘোষ। আর ঘোষ বলা হয় গ, ঘ, জ, ঝ, ড, ঢ, অর্থাৎ এই সারির বর্ণগুলোকে বলা হয় বা ধ্বনিগুলোকে বলা হয় ঘোষ। অর্থাৎ প্রথম দুইটা বর্ণকে আমরা বলবো অঘোষ, পরের 2টা বর্ণকে বলবো আমরা ঘোষ। এই অঘোষের আবার 2টা ভাগ আছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঘোষের আবার 2টা ভাগ আছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এটা ঘোষের অল্পপ্রাণ, অঘোষের অল্পপ্রাণ, অঘোষের মহাপ্রাণ, ঘোষের অল্পপ্রাণ, ঘোষের মহাপ্রাণ। অর্থাৎ এই যে বর্ণ কণ্ঠ ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে, তারপরে দন্ত ধ্বনি, ওষ্ঠ ধ্বনি, অর্থাৎ এই পুরো ধ্বনিগুলোকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। প্রত্যেকটা ধ্বনির প্রথম 2টা অংশকে বলবো আমরা অঘোষ, পরের 2টা অংশকে বলবো ঘোষ। অঘোষের প্রথমটাকে বলবো অল্পপ্রাণ, দ্বিতীয়টাকে বলবো মহাপ্রাণ। ঘোষের প্রথমটাকে বলবো অল্পপ্রাণ, দ্বিতীয়টাকে বলবো মহাপ্রাণ। এই যে এই সারিগুলো। আর এখানে যে বর্ণগুলো দেখতে পাচ্ছেন বা ধ্বনিগুলো দেখতে পাচ্ছেন উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এইগুলোকে আমরা বলবো এক কথায় নাসিক্য ধ্বনি। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো নাসিক্য ধ্বনি। আচ্ছা, আমাদের এইটা কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তী একটা প্রশ্ন সলিউশন করতে গেলে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ রয়েছে, 25টা বর্ণকে আমরা প্রথমত 2টা ভাগে ভাগ করি। একটা হলো অঘোষ, পরেরটা হলো ঘোষ। এই অঘোষের প্রথম অংশটাকে বলি অল্পপ্রাণ, পরেরটাকে বলি মহাপ্রাণ। আচ্ছা, ঘোষের কথা বা অঘোষের বিষয়টা আসছে কণ্ঠ কম্পন কতটুকু হচ্ছে এটার উপরে ভিত্তি করে ঘোষ এবং অঘোষ আসে। আর আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করি, তখন বর্ণ বা ধ্বনি উচ্চারণ করি, তখন আমাদের কণ্ঠের মধ্যে বাতাস কতটুকু প্রবেশ করে। যদি অল্প প্রবেশ করে সেটাকে আমরা অল্প প্রাণ বলি। আর প্রাণ বলতে এখানে বাতাসকে বোঝানো হচ্ছে। যদি বেশি প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি মহাপ্রাণ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি। যেহেতু আমরা চটা প্রথমে আছে আমাদের, তাহলে এটা অঘোষ। আর এটা যেহেতু অঘোষের প্রথমে, তাহলে সেটা অল্পপ্রাণ। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। দেখুন বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলা হয়। 2 নম্বর প্রশ্নটা সবাই একটু করবেন। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলা হয়? বাক্যের ক্ষুদ্র অংশকে সবাই উত্তরটা করবেন। বাক্যের ক্ষুদ্র অংশকে কি বলা হয়? দুই নম্বর প্রশ্নটা কি বলতেছে? বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? সবার কাছ থেকে উত্তরটা দেখতে চাই। তাইন ব্যাপারী বলেছেন ঘ। আচ্ছা, আপনাদের সুবিধা হবে, হ্যাঁ, আমি কিছু প্রশ্ন এখানে লিখে দিই। সেটা হচ্ছে যে, যেমন যদি বলা হয় শব্দের
শব্দের ক্ষুদ্রাংশকে বলে, আচ্ছা, তারপরে বলছে কি ভাষার ক্ষুদ্রাংশকে কি বলে, ভাষার ক্ষুদ্রাংশ বা মূল উপাদান। ঠিক আছে, শব্দের ক্ষুদ্রাংশকে বলে আর ভাষার ক্ষুদ্রাংশ বা মূল উপাদানটাকে কি বলে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাইন ব্যাপার উত্তর করেছেন ঘ, মোহাম্মদ আজাদ উত্তর করেছেন এ। আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ আজাদ না, মোহাম্মদ সাজ্জাদ সরকার উত্তর করেছেন এ। স্বর্ণা বিশ্বাস উত্তর করেছেন ঘ। শহীদুজ্জামান উত্তর করেছেন ঘ। শহীদুজ্জামান আবার উত্তর করেছেন ঘ। আচ্ছা ভাই, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের প্রশ্নগুলো আসলে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে, তো এইগুলো একটু জেনে নিতে হবে আমাদের। দেখুন, যদি বলে বাক্যের ক্ষুদ্রাংশ, হ্যাঁ, একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে সেগুলো সবই কি পদ, সেগুলো সবই পদ। অর্থাৎ যখন অনেক শব্দ মিলে একটা বাক্য তৈরি হয় তখন ওই শব্দগুলোকে আর শব্দ বলা হয় না, ওই শব্দগুলোকে এক একটা পদ বলা হয়। তাহলে বাক্যের একটা ক্ষুদ্রতম অংশ হবে পদ, বাক্যের একটা ক্ষুদ্রতম অংশ কি পদ হবে। কিন্তু যদি বলা হয় কোনো শব্দের ক্ষুদ্রাংশ কি, শব্দের ক্ষুদ্রাংশটা কি হবে, শব্দের ক্ষুদ্রাংশকে আমরা বলবো, শব্দের ক্ষুদ্রাংশকে আমরা বলবো রূপ। শব্দের ক্ষুদ্রাংশকে কি বলবো আমরা, রূপ বলবো। দেখুন, রূপ দিয়েই কিন্তু, অর্থাৎ শব্দের রূপ দিয়েই শব্দ গঠিত হয়। এই জন্য শব্দের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। আমরা যেমন আমাদের 4টা মূল বিষয় রয়েছে, ব্যাকরণের 4টা মূল বিষয় রয়েছে, তাই না? যেমন আমাদের ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, তাই না? এর ভিতরে আমরা এটাকে শব্দের ক্ষুদ্রাংশকে আমরা বলবো রূপ, আর ভাষার ক্ষুদ্রাংশ বা মূল উপাদান হবে কি ধ্বনি। ঠিক আছে, ভাষার মূল উপাদান হবে কি ধ্বনি। ঠিক আছে, আরেকটা জিনিস হলো, যদি বলা হয় শব্দের ক্ষুদ্রাংশকে রূপ বলে, কিন্তু যদি বলা হয় যে বিভক্তিহীন, কি বলা হয়, বিভক্তিহীন শব্দমূল, বিভক্তিহীন শব্দ বা শব্দমূলকে কি বলে, বিভক্তিহীন শব্দ বা শব্দমূলকে কি বলে, বিভক্তিহীন শব্দ বা শব্দমূলকে বলা হয় প্রাতিপাদিক। কি বলা হয়, প্রাতিপাদিক। ঠিক আছে, অর্থাৎ দেখুন, এই যে প্রশ্নগুলো আমাদের একটু কনফিউশন তৈরি করে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন মনে হয় মোহাম্মদ সাজ্জাদ সরকার। তাহলে আমরা কি পেলাম, বাক্যের ক্ষুদ্রাংশ হবে পদ, শব্দের ক্ষুদ্রাংশ হবে রূপ, ভাষার ক্ষুদ্রাংশ বা মূল উপাদান হবে ধ্বনি, আর বিভক্তিহীন শব্দ বা শব্দমূল, ঠিক আছে, সেটাকে আমরা বলবো প্রাতিপাদিক। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্ন একটু দেখব। এই প্রশ্নটা শেষ, পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখুন, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা আপনারা সবাই পারবেন। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে সাধু ও চলিত ভাষার পার্থক্য প্রধান, অর্থাৎ সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোনটা, সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোনটা। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই পারবেন, একটু কমেন্টে দেখতে চাই। জি, মোহাম্মদ সাজ্জাদ সরকার বলছেন প্রাতিপাদিক। আমি 3 নম্বর প্রশ্নটা আপনাদের সামনে নিয়ে এসেছি। 3 নম্বর প্রশ্নটা দেখুন, সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোনটি। ঠিক আছে, সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোনটি, সবাই পারবেন এটা। তাইন ব্যাপারী তাইন বলছে খ। আচ্ছা, তারপরে আরও উত্তর দেখতে চাই, আপনাদের কমেন্টে আরও উত্তর দেখতে চাই। মোহাম্মদ সাজ্জাদ সরকার বি, অনেকগুলো বি দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মাওলানা নূর মোহাম্মদ পাবনা ভাই উত্তর করেছেন 3-এর খ। আরও উত্তর দেখতে চাই আপনাদের, আরও উত্তর দেখতে চাই ইনশাল্লাহ। দেখুন, আমাদের একটা প্রশ্ন বিশ্লেষণ করার পাশাপাশি আমরা ওই প্রশ্নের পাশাপাশি আর কি কি প্রশ্ন আসতে পারে
সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুবই সহজ আপনাদের কাছে, কিন্তু ওই প্রশ্নের ভিতর থেকে আরও কিছু জিনিস বের হয়ে আসবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখুন শহীদুজ্জামান কৃষ্ণকলি লিখেছেন 3-এর বি। থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা সবাই পারেন, আমি জানি। অর্থাৎ মোস্তাফিজুর রহমান লিখছেন 3-এর 3। আচ্ছা, 3-এর 3 নম্বর লিখেছেন আপনি, শব্দের কথ্য লেখারও ভিন্নতা। আচ্ছা, এটা হবে না, সঠিক উত্তর দেখুন, সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্যটা কি? প্রধান পার্থক্যটা কিন্তু নর্মালি দেখুন ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। আচ্ছা, আমরা যেমন যদি বলি তাহার হচ্ছে সাধু, তাহার একটা কি সর্বনাম, তাহলে আমরা কি লিখি? তার। আচ্ছা, দেখাইতেছি, আচ্ছা মনে করেন লিখলাম দেখাইতেছি, তাহলে কি এখানে এটা হচ্ছে সাধু, এইটার চলিত কি হবে? দেখাচ্ছি। অর্থাৎ সর্বনাম এবং ক্রিয়ার মধ্যে যে সাধু এবং চলিতের প্রধান যে পার্থক্যটা, সেটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়ার মধ্যে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে ভাই দেখুন, আপনার সাধু ভাষায়, সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে আরও কিছু জিনিস রয়েছে। যেমন আমরা কি দেখলাম যে ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা আমরা দেখি সাধু এবং চলিতের মধ্যে, ক্রিয়া এবং সর্বনাম পদের যে রূপগত ভিন্নতা, এখানে একটা রূপ, চলিতে আর একটা রূপ, সাধুতে একটা রূপ, চলিতে আর একটা রূপ। আর একটা পদ রয়েছে, যেই পদটার মধ্যে আমরা সাধু এবং চলিতের মধ্যে কিছু জিনিস দেখতে পাই। যেমন দেখা যাচ্ছে যে আপনার সাধুর ক্ষেত্রে মনে করেন ক্রিয়া, চলিতের ক্ষেত্রে ক্রিয়া, ঠিক আছে? সাধুর ক্ষেত্রেও সর্বনাম একরকম হয়, চলিতের ক্ষেত্রেও সর্বনাম আর একরকম হয়, তাই না? অর্থাৎ ক্রিয়া এবং সর্বনামের ভিতর থেকে আমরা পার্থক্যটা দেখতে পাই। কিন্তু এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনুসর্গ। সেটা কি? অনুসর্গ। অর্থাৎ অনুসর্গটা কি ভাই? অনুসর্গটা কি, তাই না? আচ্ছা, অনুসর্গটা হচ্ছে এমন কিছু শব্দ, যে শব্দগুলো বাক্যের মধ্যে বসে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে। যেটা কেমন দেখেন, আমরা যেমন বলি যে হইতে। আচ্ছা, হইতে ভাই, এটা যেমন বলছে আমি ঢাকা হইতে বাড়ি আসিয়াছি, আমি ঢাকা হইতে বাড়ি আসিয়াছি, তাহলে হইতেটা এইটা কিন্তু একটা অনুসর্গ। তাহলে এইটা সাধুরূপ, এইটার চরিত্রূপ কি হবে? হতে। এটার চরিত্রূপ কি? হতে। আচ্ছা, আর একটা পদ রয়েছে যেটা সাধু এবং চলিতের মধ্যে অভিন্ন রূপ থাকে, অর্থাৎ ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। সাধুর ক্ষেত্রে একরকম যেরকম ব্যবহৃত হবে, চলিত ভাষার ক্ষেত্রেও একই রকম ব্যবহৃত হবে। যেমন মনে করেন সেটাকে আমরা বলি অব্যয়। আচ্ছা, কি বললাম? এটা অব্যয়। আচ্ছা, অব্যয় পদ অনেক রকম আছে। সেটা হতে পারে বচন, হতে পারে লিঙ্গ, হতে পারে বিভক্তি, ঠিক আছে? হতে পারে আপনার কোনো সংযোজক কোনো শব্দ। যেমন মনে করেন আপনি যদি সাধুতে ব্যবহার করেন এবং আপনি চলিত এবং ব্যবহার করবেন, ঠিক আছে? যদি সাধুতে ও ব্যবহার করেন, চলিত ও ব্যবহার করবেন। অর্থাৎ এই অব্যয় পদের ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই। সাধুতেও যেরকম ব্যবহৃত হবে, চলিতেও একই রকম ব্যবহৃত হবে। আর এখানে আমরা দেখলাম ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ। এই যে এখানে দেওয়া আছে কি, ক্রিয়া ও সর্বনাম পদের প্রধান পার্থক্য বলেছে না? প্রধান পার্থক্যের ক্ষেত্রে ক্রিয়া, সর্বনাম। কিন্তু ক্রিয়া এবং সর্বনামের সাথে আর একটা পার্থক্য দেখা যায়, সেটা কার মধ্যে? অনুসর্গের মধ্যে। অনুসর্গ কি বললাম? হতে থেকে। যেমন যদি আমরা বলি দ্বারা শব্দটা কিন্তু তোমার দ্বারা এ কাজ হবে না, ঠিক আছে? দ্বারা শব্দটা সাধারণত সাধুতে ব্যবহার করা হয়, তোমাকে দিয়ে এ কাজ হবে না। দিয়ে অনুসর্গটা এটা সাধারণত চলিত শব্দে ব্যবহার করা হয়, চলিত ভাষায় ব্যবহার করা হয়। তো এটা হলো বিষয়। আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ সরকার বলছেন স্যার চলিত না চলিত?
ভাই চলিত একটা জিনিস হচ্ছে, যখন আমরা লেকচার দিই ভাই অনেক শব্দ আছে যে শব্দগুলো শুদ্ধ উচ্চারণ আসলে আসে না, তাই না? চলিত ভাষা, ঠিক আছে, আমরা চলিত বলি কিন্তু চলিত শব্দটা শুদ্ধ নয়, এটা হবে চলিত, সাধু এবং চলিত। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখলাম। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে এখানে আমি একটু দেখাই। বলেন তো, এই যে সাধু ভাষা, এটা একটুখানি দেখাই দিই, যদিও আপনাদের সাধু ভাষাটা, হ্যাঁ বলেন তো সাধু ভাষার জনককে, সাধু ভাষার জনককে কে উত্তর করতে পারবেন? এটা সাধু ভাষার জনককে, সাধু ভাষার জনককে কে উত্তর করতে পারবেন? সাধু ভাষার জনককে। কমেন্টে দেখতে চাই আপনাদের উত্তরটা। সাধু ভাষার জনককে, সাধু ভাষার, এগুলো বিগত সালের প্রশ্ন ভাই। কৃষ্ণা কলি উত্তর করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। থ্যাংক ইউ সো মাচ। জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি এই ভাষাটাকে প্রাঞ্জল করেন। কিন্তু এই সাধু ভাষা প্রথম ব্যবহার করেন, সাধু শব্দটা রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থ, কি বললাম, বেদান্ত গ্রন্থ নামে একটা রচনা আছে তার। ওই রচনায় উনি এই সাধু ভাষা, অর্থাৎ সাধু ভাষা এই শব্দটা প্রথম ব্যবহার করেন, ঠিক আছে? এই সাধু ভাষা কথাটা বেদান্ত গ্রন্থে রাজা রামমোহন রায় প্রথম ব্যবহার করেন। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সাধু ভাষাটাকে প্রাঞ্জল করেন, একটু সহজ সরল করে তোলেন। এই জন্য এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সাধু ভাষার জনক বলে থাকি। আচ্ছা, ওকে, ধন্যবাদ যারা সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। বাক্যে সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? এটাও পারবেন আপনারা। বাক্যে সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? এই উত্তরটা সবাই করবেন। বাক্যে সম্বোধনের পরে, সম্বোধন কি ভাই? মনে করেন আমরা যাকে কোনো নাম ধরে ডাকি বা কোনো একটা সম্বোধন করে ডাকি, তাই না, সেটাকে বলা হয় সম্বোধন। এরকম সম্বোধন পদ রয়েছে, এই পদের পরে আমরা কমা ব্যবহার করি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, উত্তর করেছেন কমা। আচ্ছা ভাই, এই কমা থেকে কমার ব্যবহার, আচ্ছা এই কমার সম্বোধনের পর ব্যবহার করা হয়। আচ্ছা, কমা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কমার ব্যবহার আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? টাইন ব্যাপার উত্তর করেছেন, শামিমা জেসমিন উত্তর করেছেন ক, অসংখ্য ধন্যবাদ। মুসলিম উদ্দিন ভাই উত্তর করেছেন, মাওলানা নূর মোহাম্মদ ভাই উত্তর করেছেন, কৃষ্ণাকলি উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সাজ্জাদ সরকার ভাই আপনি উত্তর করেছেন, সঠিক, ধন্যবাদ। আচ্ছা, যেমন দেখুন তারিখ লেখার ক্ষেত্রে, হ্যাঁ কমাটা ব্যবহার করি। তারিখ লেখার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। তারপরে বাড়ি বা রাস্তার নামের পরে, বাড়ি বা রাস্তার নামের পরে, বাড়ি বা রাস্তার নামের পরে, এই দুটাও বিগত সালের প্রশ্ন। হ্যাঁ, এই দুটাও বিগত সালের প্রশ্ন, নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা এখান থেকে এসেছে। এটাও আপনার পরবর্তী পরীক্ষায় বাক্য সম্বোধনের পরে কোন চিহ্ন বসে, এই প্রশ্নটা বাদে বলতে পারে যে তারিখ লেখার পরে বা তারিখ লেখার ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয়, অথবা বলতে পারে বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তো আমরা কমার ব্যবহার আরও অনেক রয়েছে। যেমন মনে করেন যে অর্থের সাথে সম্পর্ক রয়েছে এরকম সমজাতীয় অনেক শব্দ যখন আমরা পরপর লিখি, তখন সেক্ষেত্রে কী হয়, সেই শব্দগুলোর পরে আমরা কমা ব্যবহার করি। তারপরে দেখা যাচ্ছে যে বাক্যের অর্থের সুস্পষ্টতা
আমরা যদি অর্থাৎ অর্থ বিভাগ বা অর্থ বিভাজন করার জন্য, যেমন বলছে যে সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, সুখ চাও শব্দের শেষে কি হবে, এই বাক্যটার পরে কি হবে, একটা কমা হবে। অর্থাৎ এই পুরো বাক্যটার মধ্যে একটা অর্থ বিভাজন বা অর্থের স্পষ্টতা দেখানোর জন্য কমার ব্যবহার করা হয়েছে। সমজাতীয় শব্দ পরপর লিখতে গেলে সেখানে আমরা কমার ব্যবহার করি। যাই হোক, এটা হলো কমার ব্যবহার। তাহলে কমার ব্যবহার তারিখ লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, বাড়ি বা রাস্তার নামের পরে কমার ব্যবহার হয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। আচ্ছা, প্রথিত শব্দের অর্থ কোনটি? প্রথিত শব্দের অর্থ, প্রথিত শব্দের অর্থ কোনটি, এটা আমরা একটু দেখব। সবাই 5 নম্বর প্রশ্নের উত্তরটা করবেন। শাখাওয়াত হোসেন ভাই বলছেন, ভাই আপনি এখন কোথায় থাকেন? আমি চুয়াডাঙ্গাতে আছি। ভাই আপনি কেমন আছেন ভাই? মাওলানা নূর মোহাম্মদ ভাই বলছেন পাশের গ। আচ্ছা, প্রথিত শব্দের অর্থ কোনটি? আমি সবার কাছ থেকে কমেন্ট দেখতে চাই, যে সবার কাছ থেকে কমেন্ট দেখতে চাই। অবশ্যই আপনারা 5 নম্বর প্রশ্ন প্রথিত শব্দের অর্থ কোনটি, এটা উত্তর করবেন। ঠিক আছে, সবাই একটু উত্তর করবেন। এটা আমি দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করছেন, তো সবার উত্তরটা দেখতে চাই। তারিক কি বলছেন? তারিক কি আরবি ভাষার শব্দ? মেহেদি খান বলছেন সম্ভবত এটা আরবি ভাষার শব্দ, আমি যদি ভুল না করি অবশ্যই এটা আরবি ভাষার শব্দ সম্ভবত। মেহেদি খান বলছেন। মোহাম্মদ সাজ্জাদ সরকার বলছেন সি, তেইন ব্যাপারে ক। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে যে প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত, প্রথিত যশা। ঠিক আছে, প্রথিত মানে হচ্ছে যে বিখ্যাত বা প্রসিদ্ধ। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে এটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা বিগত সালের প্রশ্ন, সম্ভবত 16তম বা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা এসেছিল। সেটা হচ্ছে যে উষ্ণিস শব্দের অর্থ কি? এইটার অর্থ কি? এটা সম্ভবত 16তম বা 15তম পরীক্ষা এটা এসেছিল শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। এই প্রশ্নটা সবাই একটু দেখতে আমি করতে চাই। মোহাম্মদ সাজ্জাদ সরকার বলছেন জি, এটা আরবি শব্দ। পাঁচ নম্বর প্রশ্নের আমরা উত্তরটা পেয়েছি গ, এটা সঠিক উত্তর। আমার আর একটা প্রশ্ন হলো উষ্ণিস শব্দের অর্থটা কি? এই উষ্ণিস অর্থ কি? উষ্ণিস অর্থ আপনারা অবশ্যই এটা উত্তর করার চেষ্টা করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর করছেন। উষ্ণিস শব্দের অর্থ কি? উষ্ণিস কেউ পারলে অবশ্যই এটা উত্তর করবেন। উষ্ণিস এটা হচ্ছে আপনার 15তম অথবা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। আচ্ছা, এটার অর্থ হলো পাগড়ি। এটার অর্থ কি? এটার অর্থ হলো পাগড়ি। এটার অর্থ হলো পাগড়ি। ঠিক আছে, মাথায় যে পাগড়ি পরে না, সেটা উষ্ণিস শব্দের অর্থ হচ্ছে পাগড়ি। ঠিক আছে, তো এটা হলো বিষয়। আমরা এই উত্তরটা সবাই একটু দেখে নেবেন। উষ্ণিস শব্দের অর্থ হচ্ছে পাগড়ি। তো ঠিক আছে, এটা কিন্তু 15তম বা 16তম পরীক্ষা এসছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা 10টা প্রশ্ন সলিউশন করব, আর মাত্র 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্ন সলিউশন করে ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক নম্বর প্রতিযোগ আবর্তন, খ নম্বর প্রতিবিসর্গ যোগ আবর্তন, গ নম্বর প্রতিবিসর্গ যোগ বর্তন, ঘ নম্বর প্রতিযোগ বর্তন।
6 নম্বর প্রশ্নটা সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন, আমি দেখতে চাই আপনারা অবশ্যই এটা পারবেন। তারপরে দেখুন এমন শব্দ অনেক আছে, এমন শব্দ আছে আপনার, যেমন বলছি যে অত্যুক্তি, হ্যাঁ, মানে অতিরিক্ত কথা বলা হয়, অত্যুক্তি। তারপরে অতিক্তি করা, তারপরে মনে করেন ইত্যাদি। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ একই নিয়মে। এইটা যারা পারবেন তারা এই দুইটা পারবেন। মোহাম্মদ সাজ্জাদ সরকার বলছেন প্রতিযোগ আবর্তন। হোসেন এমডি আরশাদ ভাই বলছেন ক। তারপরে বলছেন মোহাম্মদ সাজ্জাদ সরকার কৃষ্ণকলি, শারমিন জেসমিন, শামিমা জেসমিন, এমডি আনোয়ার হোসেন আনোয়ার, এমডি মেহেদি হাসান প্রতিযোগ আবর্তন। থ্যাংক ইউ সো মাচ সবাই। এমডি সাবিনা বেগম খ উত্তর করেছেন, আপনার কৃষ্ণকলি খ উত্তর করেছেন। আচ্ছা, যারা ক উত্তর করেছেন সঠিক উত্তর ক, কিন্তু খ নম্বরটা হবে না, হ্যাঁ, খ নম্বরটা হবে না। আচ্ছা, মূল বিষয়টা কি দেখুন, প্রত্যাবর্তন শব্দের মাঝখানে একটা জ ফলা আছে, তাই না? কি আছে? একটা জ ফলা আছে, একটা জ ফলা আছে। আচ্ছা, যেখানে কোনো শব্দের মাঝখানে যদি জ ফলা থাকে সেটাকে যদি সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়, তাহলে জ ফলার জায়গায়, জাস্ট জ ফলার জায়গাটায় রস্যইকার দিয়ে দেবেন। দেখেন এখানে এই জায়গাটায় জ ফলার, তয়ের পরে জ ফলা আছে না, রস্যইকার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে জ ফলা কোথায় আছে? তয়ের পরে। ওর সাথে কি আছে না আছে এটা দেখার দরকার নাই, জাস্ট দেখবেন জ ফলা আছে কিনা। আচ্ছা, অতি, তাই না? এই জ ফলার কারণে আমি রস্যইকার দিলাম। এবার তয়ের সাথে কি আছে দেখেন তো, রস্যুকার আছে। এই রস্যুটা বর্ণ আকারে বসবে এখানে, বাকি থাকে কি কয় তয় রস্যি, উক্তি। আবার দেখুন ইত্যাদির ক্ষেত্রে তয়ের সাথে জ ফলা ছিল, তাহলে কি জ ফলাটা কি করছি? রস্যইকার ইতি যোগ জ ফলার পরের শব্দ কি, পরের বর্ণটা কি? আ, ইত্যাদি। অর্থাৎ এটা হলো বিষয় যে এই ধরনের কোনো সন্ধি আসলে এই নিয়মটা ফলো করে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারেন। তো হ্যাঁ, 6-এর মোস্তাফিজুর রহমান বলছেন তাইন ব্যাপারে বলছেন মিস সাবিনা বেগম এবং হচ্ছে কৃষ্ণকলি। আপনি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারেন। যেমন দেখুন এখানে জ ফলা আছে, তাহলে জ ফলার জায়গায় কি বসানো হয়েছে? তয়ের পরে জ ফলা ছিল, রস্যইকার বসানো হয়েছে। জ ফলার পরে আকার আছে না, এই আকারটা এই জায়গাটায়, এই আকারটা কি হয়েছে? এখানে আ বর্ণ হিসেবে বসেছে, বাদ বাকি যা আছে তাই এখানে বসে গেছে। তাহলে সঠিক উত্তর কোনটা? প্রতিযোগ আবর্তন। এটা বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্ন দেখুন, এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এই প্রশ্নটা আমি নত্যবিধি অনুসারে, তাইন ব্যাপারী বলছেন ইতি প্লাস আদি। জি, 7 নম্বর প্রশ্নটা সবাই উত্তর করবেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আমাদের প্রশ্নটা কি বলছে যে নত্যবিধি অনুসারে, এই প্রশ্নটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। প্রশ্নটা কি? নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? আমরা জানি নত্য বিধান, সত্য বিধান আছে, তাই না? নত্য সত্য বিধান আছে না? নত্য সত্য বিধান নামে একটা বিধান আছে। আচ্ছা, আমরা এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে নত্য বিধান থেকে আমাদের প্রশ্নটা করা হয়েছে। 7 নম্বরের উত্তর করেছেন মাওলানা নূর মোহাম্মদ পাবনা ভাই। 7-এর ক, স্বর্ণা বিশ্বাস গ, মোস্তফা কামাল খ, মিস সাবিনা বেগম বলছেন জি স্যার বুঝলাম, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। দেওয়ান ফারজানা বলছেন বি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আরও উত্তর আসছে। তাইন ব্যাপারে বলছেন গ, শামিমা জেসমিন বলছেন ক হবে। আচ্ছা, এমডি মেহেদি খান বলছেন পূর্বাহ্ন। আচ্ছা, ধন্যবাদ যারা উত্তর করেছেন। ক নম্বর উত্তর করেছেন যারা, তাদেরকে অভিনন্দন, তারা সঠিক উত্তর হবে এটা। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমি আপনাদেরকে 2টা কৌশল শেখাবো, 2টা পদ্ধতি শেখাবো, যে 2টা পদ্ধতি অনুসরণ করলে এই ধরনের বানানগুলো আপনার ভুল হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, নত্যবিধি অনুসারে। আচ্ছা, নত্যবিধিটা কি? এই বিধানটা কি আসলে?
যে বিধানের কথা বলা আছে, যে নত্যবিধি অনুসারে, সেই বিধিটা কি, আসলে সেই বিধানটা কি? সেই বিধানটা হচ্ছে এরকম, যদি কোনো সময় দেখেন পয় র ফলা তারপরে মনে করেন আপনার পূর্ব, পূর্ব, তারপরে অপর, তারপরে হচ্ছে আপনার পর, যদি এই ধরনের কোনো শব্দের পরে বা এই ধরনের কোনো বর্ণ সমষ্টি বলেন বা শব্দ বলেন, এই ধরনের শব্দগুলোর পরে যদি আপনি দেখেন কোনো কোনো দন্ত ন বা এক কথায় কোনো দন্ত ন যদি আসে, দন্ত নটা অর্থাৎ নয়ের যদি কোনো উচ্চারণ আসে, তাহলে ওই নটা কি হয়ে যাবে? ওই নটা হয়ে যাবে মূর্ধন্য। ওই নটা কি হয়ে যাবে? মূর্ধন্য। আচ্ছা, সিম্পলি দেখেন, যেমন আমরা লিখি প্রাহ্ণ। আচ্ছা, এই প্রাহ্ণর সাথে এখানে কি লিখবো আমি? যেহেতু রফল আছে, তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি এই নটা এরকম থাকে, অর্থাৎ যেমন মনে করেন হয়ের সাথে এরকম আছে, তাহলে বুঝবেন এটা মূর্ধন্য। আর যদি হয়ের সাথে এরকম থাকে, তাহলে সেটা দন্ত ন। ঠিক আছে? হয়ের সাথে যদি নটা যদি হয়ের নিচে থাকে, তাহলে মূর্ধন্য। হ যদি উপরে থাকে, হয়ের উপরে থাকে যদি ন, তাহলে ওই নটা হবে দন্ত ন। ঠিক আছে? তো এখন দেখুন, এখানে যেহেতু র ফলা আছে, তাহলে কি বলেছি আমরা? ওই দন্ত নটা কি হবে? মূর্ধন্য হবে। বিধানটা হচ্ছে যে পূর্ব, অপর, পর, এর পরে যদি ন আসে, তাহলে নটা হয়ের নিচে চলে যাবে। এই ক্ষেত্রে দেখুন পূর্বাহ্ন, দেখেন রেফ আছে, তাহলে এই ক্ষেত্রে এটা ন নিচে চলে যাবে। অপরাহ্ন, তাহলে হয়ের নিচে চলে যাবে। তারপরে বলছি পরাহ্ন, আচ্ছা নিচে চলে যাবে। আচ্ছা, বিষয় হচ্ছে ভাই, প্রাহ্ণ মানে কি আর পূর্বাহ্ন মানে কি? ভাই পূর্বাহ্ন আর প্রাহ্ণ, পূর্বাহ্ন মানে একেবারে আমাদের মানে সকাল, একেবারে সকাল যে অংশটা, প্রাহ্ণ এবং পূর্বাহ্ন একই কথা, এই দুটার মানে হচ্ছে সকাল। আবার অপরাহ্ন, অপরাহ্ন এবং পরাহ্ন মানেও কিন্তু এটা, এই দুটার মানে হচ্ছে বিকাল। এই দুটার মানে কি? বিকাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, যদি আপনি লেখেন মধ্যাহ্ন, আচ্ছা এখানে কি এরকম রেফ, র এরকম কিছু আছে? নাই। তাহলে এখানে কি চলে যাবে? এখানে হয়ের উপরে চলে যাবে। তারপরে দেখুন সায়াহ্ন, সায়াহ্ন মানে কি? সায়াহ্ন মানে সন্ধ্যা, হটা এখানে চলে যাবে। অর্থাৎ যদি পূর্ব, অপর, পর, পূর্ব, অপর, পর এই ধরনের কোনো শব্দ দেখেন, তাহলে ওর পরবর্তী দন্তনা কি হবে? মূর্ধন্য হয়ে যাবে। এবং মূর্ধন্যটা কি হয়? সবসময় নিচের দিকে হয়। মূর্ধন্যটা সবসময় নিচের দিকে হয়। আচ্ছা, তো ভাই এটা হলো বিষয়। আচ্ছা, এটা একটা টেকনিক যে আপনাকে পূর্ব, অপর, পর এর পরবর্তী দন্তনা কি হবে? মূর্ধন্য হয়ে যাবে। এবং সেটা কি অবশ্যই মূর্ধন্য যখন হবে, নটার নিচের দিকে থাকে। আর যেহেতু আমাদের এখানে পর, অপর এই ধরনের কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? হয়ের উপরে, অর্থাৎ উপরের দিকে আমরা নটা বসাবো। এই নটা হবে দন্তনা। এই নটা কিন্তু মূর্ধন্য নয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট্ট একটা টেকনিক দেখাই দিই, সেটা হচ্ছে যে, দুঃখিত, একটুখানি অপেক্ষা করবেন। আচ্ছা, আরেকটা টেকনিক হলো, মনে করেন এখানে একটা সূর্য, হ্যাঁ, এই জায়গায় একটা সূর্য, এখানে একটা সূর্য। আচ্ছা, আমি আঁকতে পারি না খুব একটা, এখানে একটা সূর্য। আচ্ছা, এইগুলো সূর্য, হ্যাঁ। এখন দেখুন, যখন সূর্যটা উঠে, অর্থাৎ সূর্যটা যখন উঠে, তখন পূর্ব দিগন্ত থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে যখন ওঠে, তখন কিন্তু এটা নিচের দিক থেকে ওঠে। অর্থাৎ সূর্য যখন উপরের দিকে যায়, তখন একটা পর্যায়ে মাঝে অবস্থান করে, আবার মাঝ থেকে কি নিচের দিকে যায়। ঠিক আছে? তো নর্মালি সূর্য যখন আমরা সূর্য ওঠে, ওই সময়টাকে আমরা বলি পূর্বাহ্ন। আচ্ছা বলেন তো, পূর্বাহ্ন যদি হয়, তাহলে নটা কোথায় বসবে? সূর্য যেহেতু নিচে আছে, তাহলে নটা কোথায় আসবে? নিচে আসবে। এখন এই সূর্যটা যখন উপরের দিকে যাচ্ছে, তখন এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাকে আমরা কি বলছি? মধ্যাহ্ন। উপরের অংশটাকে আমরা কি বলছি?
মধ্যাহ্ন। তো মধ্যাহ্ন বানান, সূর্য কোথায় গেছে? উপরে গেছে, তার মানে নটা কোথায় যাবে? উপরে যাবে, নটা উপরে যাবে। আবার যখন সূর্য নিচের দিকে আসতেছে তখন সেই সময়টা কি হচ্ছে? অপরাহ্ন। অপরাহ্ন মানে কি? বিকাল। অপরাহ্ন মানে হচ্ছে বিকাল। তাহলে অপরাহ্ন বানানের নটা কোথায় যাবে? যেহেতু সূর্য নিচে চলে আসছে তাহলে নটা হয় নিচে আসবে। হ্যাঁ, এটা হলো টেকনিক। তো এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমি দুইটা টেকনিক শিখেছি, আশা করি এই ধরনের বা এই সংক্রান্ত বানান আপনাদের কখনো ভুল হবে না। তবে হ্যাঁ, আমি এর আগে বলেছি প্রাহ্ন। প্রাহ্ন মানেও কিন্তু সকাল। হ্যাঁ, আবার পরাহ্ন মানেও কি? বিকাল। অপরাহ্ন মানেও বিকাল। ঠিক আছে, অর্থাৎ এই বানানগুলোর ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? এখানে হবে মূর্ধন্য, অর্থাৎ নিচে আসবে। এখানে আসবে মূর্ধন্য, অর্থাৎ এই বানানগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমাদের সূর্য যেহেতু নিচে আছে তাহলে ন নিচে আসবে। সূর্য উপরে গেলে তখন মধ্যাহ্ন হয়, তখন সেটা ন উপরে যাবে। অপরাহ্ন নিচে আসলে, পরাহ্ন নিচে আসলে, অর্থাৎ এগুলো এই সময়টাকে আমরা অপরাহ্ন বা পরাহ্ন বলি। তো সেই ক্ষেত্রে সূর্য নিচে আসেন, ওই ক্ষেত্রে আমরা এটাকে নটা নিচে নিব, অর্থাৎ সেটা মধ্যাহ্ন হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, 7 নম্বর গেল। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখুন। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখুন এখানে ওই যে আমি প্রথমে দেখিয়েছিলাম যে কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, ঠিক আছে, তারপরে আপনার দন্তধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তারপরে হচ্ছে কি আরেকটা হলো কি ওষ্ঠধ্বনি। এই যে 5টা ধ্বনির কথা বলেছিলাম, এই জায়গাটা আমাদের একটু কাজে লাগবে। আবার বলেছিলাম কি নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি, তাই না? আচ্ছা, নর্মালি দেখুন এখানে এই প্রশ্নটা কি বলতেছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, অনেক পরীক্ষায় এটা আসে। সন্ধিতে চ ও বর্গীর জয়ের নাসিক্য ধ্বনি কি? আচ্ছা ভাই, নাসিক্য ধ্বনিটা কি? নাসিক্য ধ্বনি আমি বলেছি যেটা উ, ও, ইও, মূর্ধন্য, দন্তন, ম, এইগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। এখন কি বলতেছে? সন্ধিতে চ এবং বর্গীয় জ। আচ্ছা, এই যে চ বা এই বর্গীয় যা, এই দুটাকে আমরা কি বলছি? এই দুটাকে আমরা কি বলছি? তালব্য। চ ছ বর্গীয় জ ঝ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, অর্থাৎ চ থেকে ইয় পর্যন্ত এই পুরো বর্ণটাকে আমরা বলছি কি? তালব্য ধ্বনি। এখন কি বলতেছে? সন্ধিতে চ ও বর্গীর জয়ের নাসিক্য ধ্বনি কোনটি? সেটা কি অনুস্বার, মহাপ্রাণ, দ্বিত্ব না তালব্য? আচ্ছা, আপনাদের একটা উদাহরণ দিই। যেমন দেখা যাচ্ছে যে যাচ যাচ আ, বা এটার আরেকটা উচ্চারণ হলো যাচ না। ঠিক আছে, আরেকটা শব্দ আছে, সেটা হলো এটা উচ্চারণ হচ্ছে রাজ্ঞী। রাজ্ঞী মানে কি? রানী। আচ্ছা, যাচ না মানে হচ্ছে যে প্রার্থনা করা, আর রাজ্ঞী মানে হচ্ছে রানী। এখন ভাই এখানে দেখুন, এইটাকে যখন আমরা সন্ধি করি তখন কি হয়? তখন এটা এরকম হয়। যখন এটা সন্ধি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ করলে কি হয় দেখেন, যাচ, দেখা যায় কিনা, যাচ প্লাস না, তারপরে রাজ্ঞীকে কি বলা হয়? রাজ প্লাস না। অর্থাৎ দেখুন এইখানকার চ, এই জায়গায় কি হচ্ছে দেখছেন? এখানকার চটা তো চ আছে, এবং এই যে নটা না, এই নটা কি হচ্ছে? ইয় হয়ে যাচ্ছে, অর্থাৎ নটাও কিন্তু নাসিক্য। আর এখানেও কি বসছে? এটাও কিন্তু নাসিক্য। এই নাসিক্যটা কোন জায়গায় আছে? তালব্য ধ্বনিতে আছে। আর এটা আছে ভাই দন্ত ধ্বনিতে। এই নাসিক্য ধ্বনিটা আছে দন্ত ধ্বনিতে। এই নাসিক্য ধ্বনিটা কি হয়ে যাচ্ছে? যখন সন্ধি একসাথে হচ্ছে তখন কিন্তু ওই নটা কি হয়ে যাচ্ছে? ইয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখেন রাজের বর্গীয় জ আছে না? বর্গীয় জর পরে কি আছে? এইটা কিন্তু আপনার এই যে নটা, এটাও কিন্তু নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনির মধ্যে দেখেন এইখানে কি আসছে? এই নটার উচ্চারণ কি হচ্ছে? এখানে ইয়। অর্থাৎ এই যে বর্ণটার মধ্যে, এই বর্ণটার মধ্যে কি কি আছে ভাই? এই বর্ণটার মধ্যে আছে ইয়, বর্গীয় জ আর ইয়। অর্থাৎ দেখুন এই ইয়টা আসছে কিনা, এই নয়ের জায়গায় ইয়টা আসছে কিনা, অর্থাৎ এইটা নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনিটা যখন সন্ধি হচ্ছে তখন কি হচ্ছে? এই তালব্য নাসিক্য ধ্বনি হচ্ছে। অর্থাৎ তালব্য বর্ণে যেগুলো, যে নাসিক্যটা আছে সেটা কি? সেটা ইয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের
উত্তরটা হবে তালব্য, ঠিক আছে। অর্থাৎ এই প্রশ্নটা আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কারণ এই প্রশ্নটা আমাদের অনেক বেশি আসে। এখান থেকে আপনার এই যে এই উদাহরণগুলো, এই দুটো উদাহরণে কিন্তু আসে, হ্যাঁ, এই দুটো উদাহরণে কিন্তু আসে। আচ্ছা, তো বিষয় হলো এটা, সন্ধিতে চ বর্গীয় জয় নাসিক ধ্বনি কি হবে? তালব্য। আচ্ছা, এটা গেল। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা দেখুন, মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? 9 নম্বর প্রশ্নটা আমি দেখব। 9 নম্বর প্রশ্নটা আপনাদের কাছ থেকে উত্তরটা জানতে চাই। আমরা এটা সলিউশন করে আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন সলিউশন করে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো প্রশ্নটা হচ্ছে কি, মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? 9 এর খ, কৃষ্ণকলি হোসেন এমডি এরশাদ। 9 এর ক, তারপরে কি বলছেন? মুচ প্লাস কয়তায় রশ্মি আছে। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। স্বর্ণা বিশ্বাস বলছেন 9 এর খ, তাইন ব্যাপারে বলছেন 9 এর গ, মোহাম্মদ ইমরান আলী বলছেন 9 এর। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেকের মধ্যে এটা কনফিউশন তৈরি করে। আচ্ছা ভাই, আমাকে কেউ বলতে পারবেন এখানে মুচ কেন হলো? মুচ ভাই, এটা মুচ কেন হলো? মুচ, এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। আচ্ছা, যেমন দেখুন কিছু শব্দ আছে, যেমন বলছে যে মুক্ত, মুক্তা, মুক্তি, তারপরে হচ্ছে যে মোচন, তারপরে হচ্ছে মোচনীয়। আচ্ছা, এই ধরনের অনেক শব্দ আছে, অনেক না, বেশ কিছু শব্দ আছে, আরও কিছু শব্দ আছে। আমি এই 5টা শব্দ লিখলাম। দেখুন, যখনই আপনি এই শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় করতে যাবেন, এর মূল শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে, এর মূল শব্দ খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে আমি 5টা শব্দ লিখেছি, এই 5টা শব্দের যদি বলা হয় যে ভাই আপনারা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন, তো প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করেন, তাই না? তাহলে আপনারা কি করবেন? মূল শব্দটাকে বের করতে হয়। এই যে প্রকৃতি হচ্ছে মূল, তারপরে প্রত্যয়। তাহলে এখানে মূল শব্দটা দেখুন, যতগুলো শব্দ আছে প্রত্যেকটার মূল একটা হবে, যেটা হলো মুচ। কি যেটা? এই মুচ, এটা একটা সংস্কৃত ধাতু, এটা একটা সংস্কৃত ধাতু। এখন এই মুচের সাথে আপনার দেখেন এখানে আছে কি? মুক্ত, তাই না? তাহলে মুচের সাথে এখানে কি হবে? দেখেন এই জায়গাটায় কি আছে আপনার? কয়তয় আছে, কয়তয় আছে, কয়তয় আছে। যেখানে কয়তয় আছে ওই জায়গাটায় এই মুচের পরে কয়তয়ই বসে যাবে। যেমন দেখেন মুচ, মুক্ত, মুক্তের জায়গায় কি আছে? মুচ প্লাস কয়তা। মুক্তা কি হবে? মুচ প্লাস কয়তায় আকার। মুক্তি কি হবে? মুচ প্লাস কয়তায় রশ্মি। এখন মোচনের জায়গায় কি হবে? মুচ প্লাস অন। মোচনীয়র জায়গায় কি হবে? মুচ প্লাস অনীয়। অর্থাৎ প্রত্যেকটা শব্দের একটাই ধাতু, সেটা কি? মুচ। তো এই জন্য এই ক্ষেত্রে দেখুন, যেহেতু এই জায়গাটায় আপনারা মুক্তি শব্দ পেয়েছেন, তাহলে মুক্তি শব্দের মূল কি? মুখ। কিন্তু এই যে কয়তয় না, এই কয়তয় কিন্তু আপনার থেকে যাবে, এটা সংস্কৃত প্রত্যয়, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পেরেছেন অবশ্যই। তাহলে এখানে 9 এর উত্তর হবে কিন্তু ক, ঠিক আছে? 9 এর উত্তরটা কি হবে? ক। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে প্রত্যয়টা না, এই প্রত্যয়টা কিন্তু এরকমই থাকবে। আচ্ছা, আপনাদের সিম্পলি একটা শব্দ বলি, যেমন দেখেন সৃষ্টি। আচ্ছা ভাই, সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? সিম্পলি আপনার মনে হতে পারে যে আসলে এটা প্রকৃতি প্রত্যয় কি হবে। আচ্ছা, প্রকৃতি মানে মূলটা বের করতে হবে। আচ্ছা, সৃষ্টি শব্দটা কোথা থেকে আসছে? সৃজন থেকে আসছে। কি আসছে? সৃজন।
তাহলে এই সৃজন, সৃষ্টি, হ্যাঁ সৃষ্টিশীল, যত এই ধরনের শব্দ আছে সবগুলোর ধাতু একটাই, মূল একটাই। মূলটা কি? সৃজ। এই যে সৃজন, সৃজন মানে তো সৃষ্টি করা, তাই না? তো সৃজন থেকে সৃজ এসছে, তা সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু মূল শব্দটা হবে সৃজ। এখন এই সৃজ প্লাস এখানে দেখেন কি আছে, মূর্ধন্যস্বয় টয় রশ্মি। এই মূর্ধন্যস্বয় টয় রশ্মির জন্য কি আসবে জানেন? এখানে এই যে এই প্রত্যয়টা আসবে, এই প্রত্যয়টা এখানে আসবে। তাহলে সৃজ প্লাস কয়তায় রশ্মি, এইটাই হলো সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 10 নম্বর প্রশ্নটা দেখুন একটু। 10 নম্বর প্রশ্নটা, লাস্ট প্রশ্ন এটা। কালান্তর শব্দটির ব্যাস বাক্য কোনটি? কালান্তর শব্দটির ব্যাস বাক্য কোনটি? কালান্তর শব্দটির ব্যাস বাক্য, এইটা লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে জানতে চাই সঠিক উত্তরটি কি হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা, অবশ্যই উত্তর করবেন এটা। কৃষ্ণকলি উত্তর করেছেন 10-এর ক। কৃষ্ণকলি উত্তর করেছেন 10-এর ক। আমি আরও উত্তর দেখতে চাই, কমেন্ট আরও উত্তর দেখতে চাই। আচ্ছা, শামিমা জেসমিন বলছেন অসাধারণ স্যারের ক্লাস। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, মোহাম্মদ ইমরান আলী ভাই বলছেন 10-এর খ। তাইন ব্যাপারে বলছেন 10-এর গ। স্যার, আমি আপনাদের 2টা ব্যাচে ভর্তি। আমি কতবার আপনাদের রিকোয়েস্ট করলাম যে ক্লাস রুটিন দেওয়ার জন্য, সেটা কেন দিচ্ছেন না? আর বই অর্ডার করলাম, এখন পর্যন্ত বইটা পাই না। আচ্ছা, আপনার মেসেজটা আমরা অফিসে পৌঁছে দিব, সাদিক স্যারের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই আমি এখনই ক্লাস শেষ করে সাদিক স্যারকে এটা জানাবো। শামিমা জেসমিন বলছেন 10-এর ক। এমডি নুরুল ইসলাম বলছেন গ। এমডি জিসান ভাই বলছেন ক। আচ্ছা ভাই, একটা জিনিস হচ্ছে যে এখানে এই যে কালান্ত শব্দটা, হ্যাঁ কালান্ত শব্দটা হলো, এটাকে বলা হয় নিত্য সমাস। হ্যাঁ, এটাকে কি বলা হয়? নিত্য সমাস। আচ্ছা, আমাদের নিত্য সমাসের স্বাভাবিক সংজ্ঞাটা হচ্ছে যে সকল শব্দের মানে যে সকল সমাসের সাধারণত কোনো ব্যাস বাক্যের দরকার হয় না বা ব্যাস বাক্যের করার প্রয়োজন হয় না, এবং ব্যাস বাক্য করার প্রয়োজন হলেও কি হয়, এইগুলো অন্য একটা পদের উপর নির্ভর করে এই সমাসের ব্যাস বাক্য করতে হয়। এই জন্য এই সমাসগুলোকে বলা হয় নিত্য সমাস। আচ্ছা, এরকম খুব বেশি না, স্পেসিফিক কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো নিত্য সমাস হিসেবে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই। মনে করেন আমরা কয়েকজন বন্ধু, হ্যাঁ আমরা কয়েকজন বন্ধু আপনার বসে গল্প করতেছি। হঠাৎ করে আমি গল্প শেষ করে আমি চলে আসলাম বাড়িতে এসে আমার দরজা খুলে দেখি ঘরের মধ্যে 92টা কালসাপ। কি বললাম? 92টা কালসাপ। তো কালসাপ যখন আমাকে তাড়া শুরু করলো, অর্থাৎ তাড়াতে লাগলো, আমি ভয়ে বের হয়ে আসলাম। পিছনে দেখি যে কালসাপ আমার পিছনে দৌড়াচ্ছে। একটা পর্যায়ে আমি আমার বাড়ি ছেড়ে বের হয়ে গেলাম, মানে গৃহান্তর হয়ে গেলাম। যখন আমি বাড়ি থেকে বের হলাম, পিছনে তাকিয়ে দেখি সাপগুলো আবার আসতেছে। আমি গ্রামের ভিতর দিয়ে দৌড়াইতে দেখলাম একটা সময় গ্রাম পার হয়ে গেলাম, অর্থাৎ গ্রামান্তর হয়ে গেলাম। ঠিক আছে, তো গ্রামান্তর হওয়ার পরে আমার মনে হলো যে তাহলে মানে সাপগুলো এখন আর নাই। হঠাৎ করে দেখি যে গ্রাম শেষেও, গ্রাম পার হওয়ার পরেও সাপগুলো, আমার কাল সাপগুলো আমার পিছনে দৌড়ে আসছে। একটা পর্যায়ে আমি দৌড়াইতে ঠিক ভারতের বর্ডারের কাছে চলে গেলাম। পিছনে তাকিয়ে দেখি সাপগুলো আমার পিছনে আসছে। বাধ্য হয়ে আমি বর্ডার পার হলাম, অর্থাৎ দেশ থেকে আমি দেশান্তর হয়ে গেলাম। ঠিক আছে, একটা পর্যায়ে আমি যখন ভারতে চলে গেলাম, ভারতে যাওয়ার পরে সাপের ভয়ে যখন ভারতে চলে গেলাম, তখন একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি অনেক দিন এখানে কাটালাম, আমার দেশে ফেরা উচিত। যে অনেক সময় কেটে গেল,
অনেক যুগ সেখানে কেটে গেল, তো সেটা কি হলো, যুগান্তর হলো। সেটা কি হলো, যুগান্তর। যুগান্তর হওয়ার পরে আমার মনে এটি উদয় হলো যে আমার দেশে ফেরা উচিত। তো আমি একটা সময় ভারত থেকে বর্ডারের কাছে আসলাম। যখনই আমি বর্ডার পার হয়ে দেশে পা রেখেছি, হঠাৎ করে দেখি বর্ডারের ঠিক সন্নিকটেই সেই সাপগুলো আবার বাসা বেঁধে ওখানে বসে আছে আমার অপেক্ষায়। আমি পার হতে আমাকে সাপগুলো দংশন করলো। কাল সাপগুলো দংশন করার পরে আমি এই কাল থেকে ওই কালে চলে গেলাম। আমার কি ঘটলো, কালান্তর ঘটলো। আমার কি ঘটলো, কালান্তর ঘটলো। ভাই এখানে যতগুলো শব্দ দেখছেন না, সবগুলো হচ্ছে নিত্য সমাস। সবগুলো কি, আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এটা তুলে ধরলাম। এখন দেখুন এখানে এই শব্দগুলোর ব্যাজবাক্য আছে। দেখুন, গ্রামান্তর, দেশান্তর, গৃহান্তর, যুগান্তর, কালান্তর, যাদের শেষে অন্তর আছে, যাদের শেষে অন্তর আছে সেইগুলো ব্যাজবাক্য করবেন জাস্ট এরকম। যেমন দেখেন অন্তর আছে না, এই অন্তরের জায়গায় অন্য, অন্য কথাটা লাগাবেন, অন্য। গ্রামান্তর কি হবে ভাই, অন্য গ্রাম। দেশান্তর কি হবে, অন্য দেশ। গৃহান্তর কি হবে, অন্য গৃহ। কালান্তর কি হবে, অন্য কাল। যুগান্তর কি হবে, অন্য যুগ। ঠিক আছে, অর্থাৎ অন্তর থাকলে আমরা, অন্তর যেখানে থাকবে সেই জায়গাটা, সেটার পরিবর্তে আমরা প্রথমে কি বসাবো, অন্য বসাবো। অন্য গৃহ, অন্য যুগ, অন্য দেশ, অন্য কাল, অন্য গ্রাম। তাহলে এই শব্দগুলোর, অন্তর্যুক্ত শব্দগুলোর আপনার নিত্য সমাসের ব্যাজবাক্য হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন আরও কিছু, যেমন এখানে দেখুন আপনার এই জায়গাটায় আপনার একটা শব্দ আছে 99, 92, তারপরে কি আমরা। যেমন আমরা শব্দটা আপনি ব্যাজবাক্য কিভাবে করবেন, আমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে 92, এইগুলো আবার একটু অন্যরকম। কালসাপ। ঠিক আছে, তাহলে আমরা যখন ব্যাজবাক্য করব তখন অবশ্যই কি হবে, যেমন বলছি যে আমি, তুমি, ও সে। আচ্ছা, তারপরে 2 এবং 2 ও 90, এটাকে আমরা বলবো, এটার ব্যাজবাক্য হবে কাল শব্দ, কাল তুল্য, কাল তুল্য সাপ। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ কালো সাপ না কিন্তু। এখানে দেখুন আমরা এই দুটা ব্যাজবাক্য করেছি, আমরা কি, আমি, তুমি ও সে। আচ্ছা, 92 কি হবে, 2 ও 90। কালসাপ কি হবে, কাল তুল্য সাপ। এই কালটা ভাই এখানে এটাকে জম বোঝানো হয়েছে, জম। ঠিক আছে, অর্থাৎ মৃত্যু ঘটায় যিনি, যেই আমাদের মতে যেটাকে আমরা এখানে এই কাল সাপ হিসেবে, এটা কালটাকে বলা হচ্ছে জম। হ্যাঁ, তো জমের মতো সাপ যেটা, সেটাকে কাল সাপ বলা হচ্ছে। তো এখন দেখুন ওইগুলো ব্যাজবাক্য হলো একরকম, এইগুলো আর এক রকম ব্যাজবাক্য হলো। ঠিক আছে, আচ্ছা, যেমন দেখুন আরেকটা ইয়ে আছে আপনার, যেমন আমরা বলি দর্শন মাত্র, দর্শন মাত্র, তাই না? তাহলে মাত্রের জন্য প্রথমে কি হবে, কেবল। অর্থাৎ যেখানে আপনি মাত্র পাবেন সেটার জন্য প্রথমে কি নিয়ে আসবেন, কেবল। কেবল নিয়ে এসে আপনার, কেবল নিয়ে এসে মাত্রের সাথে যে শব্দটা থাকবে সেটা পরে বসায় দিলে ব্যাজবাক্য হয়ে যাবে। যেমন বলছি যে আপনার তন্মাত্র, যেমন একটা শব্দ আছে তন্মাত্র, হ্যাঁ, অর্থাৎ কেবল। এইটার আবার ব্যাজবাক্য এরকম, কেবল তা। এই যে আপনার মাত্র আছে না, মাত্রের জন্য কেবল নিয়ে আসা হচ্ছে, তয়ের সাথে আকার যোগ করা হয়েছে, কেবল তা। ঠিক আছে, তো এই ধরনের কিছু শব্দ রয়েছে, এগুলোকে আমরা বলি আপনার নিত্য সমাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আর অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন কি সমস্যা আছে, সেটা আবার আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার জন্য শুভকামনা জানিয়ে, আমার জন্য দোয়া চেয়ে এবং সাদিক একাডেমি এবং সাদিক স্যারের জন্য শুভকামনা চেয়ে বা দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে। সবার সুস্থতা কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।